হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 5 সেন্টিমিটার পার সেকেন্ড মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভিটি আসলে একটি ছেলে এবং মেয়ের একটি কাহিনীর উপরে তারা কিভাবে আলাদা হয়ে গেল এবং সেই আলাদা হওয়ার কারণে তাদের মধ্যে কি কি হয়েছিল সেই সবকিছু নিয়ে, যেটি দেখলে আপনিও কাঁদতে বাধ্য হবেন। তো চলুন বেশি দেরি না করে মুভিটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় 1991 সালের টোকিও শহরে। গল্পের দুজন প্রধান ক্যারেক্টারের নাম হলো তোনো তাকারি এবং আকারি শিনোহারা। আমার একটু নামটা উচ্চারণ করতে ভুল হতে পারে, তোমরা চাইলে একটু কমেন্ট সেকশনে ঠিক করে দিও। আর পুরো মুভিতে আমি ছেলেটি বা মেয়েটির উল্লেখ করব, কারণ নামটা উচ্চারণ করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। চলো বেশি দেরি না করে মুভিটা শুরু করা যাক। যখন তারা টোকিওর একটি স্কুলে 4th গ্রেডে ভর্তি হয়েছিল তখন তাদের প্রথম দেখা হয়। আর তারা দুজনেই খুব ইন্ট্রোভার্ট ছিল, অন্যদের সাথে খুব একটা কথা বলতো না। তাদের পছন্দ অপছন্দ প্রায়ই এক ধরনের ছিল, তাই ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তারা দুজনেই লাইব্রেরিতে বসে বসে বই পড়তো। বেশিরভাগ সময় তাদের সেখানেই কাটতো। আর ক্লাসের সবাই ভাবতো তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। এই বিষয় নিয়ে সবাই তাদেরকে খুব উৎপাত করত, কিন্তু তারপরেও তারা তাদের নিজেদের বন্ধুত্ব নষ্ট হতে দেয়নি। সময়ের সাথে সাথে তারা আরো ভালো বন্ধু হয়ে ওঠে, নিজেদেরকে আরো বেশি করে জানতে থাকে এবং তারা এখন 6th গ্রেডে উঠে গিয়েছে। তাদের স্কুল যাওয়ার পথে একটি সাকারো ট্রি বা চেরি ফুলের গাছ ছিল। তারা মাঝে মধ্যে ওই গাছের নিচে বসে সময় কাটাতো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় আকারি বলে, তুমি জানো চেরি ফুলের পাপড়িগুলো 5 সেন্টিমিটার পার সেকেন্ডের স্পিডে মাটিতে ঝরে পড়ে, আর এই পাপড়িগুলো এতটাই সফট যা আমার কাছে একেবারে তুষারের মতন মনে হয়। তারপর আমরা দেখতে পাই তারা সেখানে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছিল এবং দুজনেই রেল লাইনের দুই পারে ছিল। মেয়েটি রেল লাইনের এপারে থাকলে ছেলেটি রেল লাইনের ওপারে ছিল এবং তাদের মাঝখান থেকে একটি ট্রেন ক্রস হয়ে যায়। আর তারপর আমরা দেখি মেয়েটি সেখানে আর ছিল না, কিন্তু ছেলেটি সেখানে দাঁড়িয়ে ছিল। তারপর সিনটা চেঞ্জ হয়, তখন আমরা দেখতে পাই এর কিছুদিন পর রাতের বেলায় মেয়েটি টেলিফোন বুথ থেকে ছেলেটির বাড়িতে ফোন করে এবং বলে তার বাবার অন্য এক শহরে ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই তার পরিবার সাথে সে নতুন এক শহরে চলে যাবে। সে সেখানে গিয়ে নতুন স্কুলে ভর্তি হবে। সে অনেক চেষ্টা করেছে এখানে থাকার, কিন্তু তার কাছে কোনো উপায় নেই। এই বলে আকারি মানে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং ছেলেটিও সেখানে ভেঙে পড়ে। সে অনেক একাকিত্ব অনুভব করে। এরপর থেকে ছেলেটি অনেক ডিপ্রেস হয়ে পড়ে, কারণ সে অনেক একা হয়ে গেছিল এখন। এবং তারপর আমরা দেখতে পাই তারা চিঠির মাধ্যমে দুজন দুজনের সাথে কথা বলতো। সেই সময়ে ফোন খুব একটা চলিত ছিল না, ফোনে খুব রেয়ারই কথা বলা যেত, তাই জন্য তারা চিঠির মাধ্যমে দুজন দুজনের ফিলিং শেয়ার করতো। এবং মেয়েটি ছেলেটিকে চিঠি লিখে জানায় সে টোকিও শহরকে অনেক মিস করছে, ওই দিনগুলো মিস করছে যখন তারা একসাথে খেলাধুলা করতো। আর এইগুলো শোনার পর ছেলেটি অনেক কষ্টে ভেঙে পড়ে। সেও মেয়েটিকে এভাবে চিঠি লিখতো। আস্তে আস্তে তারা বড় হতে থাকে এবং মেয়েটি ছেলেটিকে জানায়, আমি এখানে আসার পর চুলগুলো অনেক ছোট করে ফেলেছি, তুমি হয়তো আমাকে চিনতেও পারবে না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, আমার কথা কি তোমার এখনো মনে পড়ে? আর এইভাবেই আদান প্রদান করতে করতে একটা বছর কেটে যায়। তনুর পরিবার এখন টোকিও ছেড়ে অন্য একটি শহরে চলে যাবে, যেটা ছিল জাপান থেকে অনেকটাই দূরে। তনু আকারির কাছ থেকে আরো বেশি দূরে চলে যাবে, তাই টোকিও ছেড়ে যাওয়ার আগে একবারের জন্য ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে যেতে চেয়েছিল এবং সে সেই জন্য রওনা দেয়। সে চিঠি লিখে মেয়েটিকে জানিয়ে দিয়েছিল যে সে এই সময় এই ট্রেনে আসবে, তাই মেয়েটি সেই সময় যাতে অপেক্ষা করে। এবং সে যখন ট্রেনে করে যাচ্ছিল তার এক একটা সেকেন্ড মনে হচ্ছিল যেন এক একটা ঘন্টা। আর সে অনেক ব্যাকুল ছিল মেয়েটির সাথে দেখা করার জন্য, কিন্তু সেই দিনই ট্রেনটা অনেকটা লেট হয়ে গেছিল, কারণ যেহেতু বরফ পড়ছিল আর ট্রেনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রেনটি 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এবং তারপর যখন ট্রেনটা চালু হয় সে আশায় ছেড়ে দিয়েছিল, হয়তো ভেবেছিল মেয়েটি সেখানে আর থাকবে না, কিন্তু সে আশা নিয়েই সে সেখানে বসে বসে নিরাশ হয়ে চলে যায় এবং মনে মনে ভাবছিল সে যাতে মেয়েটি সেখান থেকে সত্যিই চলে যায়, তার জন্য অপেক্ষা না করতে পারে, কারণ সে সময় মতন পৌঁছে উঠতে পারেনি। কিন্তু যখন সে ট্রেন থেকে নামে সেই মেয়েটিকে সে সেখানেই দেখতে পায় এবং দেখে যে সেই মেয়েটি ওখানে মাথা নিচু করে এক কোণে বসে আছে। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে এবং তারপর সে সেখানে গিয়ে মেয়েটির কাঁধে হাত রাখায় মেয়েটি তার দিকে দেখে কেঁদে ওঠে এবং তার হাত দুটো জোড়ো করে তাকে দেখে কান্না করতে থাকে। তারপর তারা কান্না থামিয়ে দুজনে আলাপ বিচার করে নেওয়ার পর খাওয়া দাওয়াটাও একসাথে সেখানে বসেই সারে। কিছুক্ষণ পর সেই স্টেশন বন্ধ করে দেওয়া হয় আর আকারি তনুকে নিয়ে একটি চেরি গাছের নিচে চলে আসে। গাছটা থেকে ঝরে পড়ছিল তুষার। তাদের কাছে ঝরে পড়া তুষারগুলো মনে হচ্ছিল চেরির সমান এবং তারা দুজন ধীরে ধীরে কাছে আসে এবং একে অপরকে কিস করে। তনু বলে, আমি বুঝে উঠতে পারছি না সেই অনুভূতি আসলে কেমন ছিল, কারণ আকারির ভালোবাসা এবং তার উষ্ণতাকে আমি কিভাবে নিজের করে নেব তার উত্তর আমার জানা ছিল না। আমার হৃদয় চিৎকার করে বলছিল আমরা কখনোই এক হতে পারবো না।
জীবন স্রোতের তীব্র টানে এবং সময়ের অনিশ্চয়তায় আমাদের গ্রাস করে ফেলবে। শুধু থেকে যাবে আকারির নরম ঠোঁটের উষ্ণতা। তখন আকারি তনুকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর একটি ছাউনির নিচে তারা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে তনুর ফিরে আসার সময় চলে আসে। তারপর আমরা দেখি তারা একজন আরেকজনকে বিদায় জানিয়ে ট্রেনে ওঠে এবং তারপর আস্তে আস্তে ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যেতে থাকে। এরপর আরো কয়েকটা দিন কেটে যায়। তনু এখন নতুন শহরে স্কুলে ভর্তি হয়েছে। তনুকে প্রথমবার দেখে কানাই সুমিদা নামক একটা মেয়ে তার প্রেমে পড়ে যায়। কানাই হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট লাজুক টাইপের একটি মেয়ে। সে তনুকে অনেক পছন্দ করত, তাই সে তনুকে দূর থেকেই দেখতো। ধীরে ধীরে কানাই ও তনুর সাথে কথা বলতে শুরু করে। তনুর কাছে মেয়েটা খুব ভালো ভদ্র মনে হতো, তাই সে কানয়ের সাথে কথা বলতো আর তাই জন্যই সে কানয়ের সাথে খুব ভালো ব্যবহার করত। আমি হয়তো নামটা ভুল নিতে পারি, তবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে ঠিক করে দিও। তনু আর্চার ক্লাবে মেম্বার ছিল। স্কুল শেষ হয়ে আর্চার ক্লাবের প্র্যাকটিস করত এবং কানার তার প্র্যাকটিস শেষ হওয়ার অপেক্ষা করত। প্র্যাকটিস শেষ হওয়া পর্যন্ত সে সেখানেই অপেক্ষা করত, যাতে রাস্তায় একসাথে বাড়ি পর্যন্ত যেতে পারে। এইভাবেই তাদের দিনগুলো কেটে যায়। দেখতে দেখতে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। উচ্চশিক্ষার জন্য সবাই বিভিন্ন প্ল্যান করে, কিন্তু কানার সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো ফিউচার প্ল্যান ছিল না, মানে মেয়েটির কোনো ফিউচার প্ল্যানই ছিল না যে সে আগে কি করবে। এই ব্যাপারে তার ফ্যামিলি এবং তার টিচার তাকে গাইড করতো সব সময়। একদিন কানাই স্কুল থেকে চলে আসে এবং বাড়ি ফেরার সময় কানাই তনুর বাইকটা রাস্তার পাশে দেখতে পায়। কানাই তনুকে মাঠের পাশে বসে থাকতে দেখে সেও তার পাশে গিয়ে বসে এবং তাকে জিজ্ঞাসা করে, গ্র্যাজুয়েশনের পর তুমি কি করবে? তনু বলে, টোকিওর কোনো এক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেব। কানাই বলে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা গোছানো। তুমি ফিউচারে কি করবে, কোথায় যাবে তা সবকিছুই জানো, আর আমি তো এটাই জানি না যে আগামীকাল আমি কি করব। তনু বলে, তুমি যেমনটা ভাবছো আমি তেমনটা মোটেই না। আমি জানি না যে পরের দিন আমি কি করব। আমি সব সময় কোথায় যেন হারিয়ে যাই। আমি শুধু এতটুকুই করি যতটুকু আমার করা উচিত। এটা শুনে কানাই অবাক হয়ে যায়। আর তারপর আমরা জানতে পারি আকারির সাথে শেষবার মতন দেখা করে আসার পর ধীরে ধীরে তার এবং আকারির যোগাযোগ কমতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হয়তো আকারি মুভ অন করে গিয়েছে এবং তনুকে সম্পূর্ণ ভুলে গিয়েছে, কিন্তু তনু এতদিন পরেও এখনো পর্যন্ত আকারিকে ভুলতে পারেনি। এমনকি তনু তার স্বপ্নে আকারিকে নিয়ে একটি পৃথিবী কল্পনা করে রেখেছে। যেহেতু এখন তাদের মধ্যে আর চিঠি আদান প্রদান হয় না, তাই তনু তার জমানো কথাগুলো ফোনে লিখে রাখে এবং পরে আবার ডিলিট করে দেয়। এরপর দেখা যায় কানাই মানে সেই মেয়েটি অনেকদিন ধরেই সার্ফিং শিখছিল, কিন্তু এখনো সে ঠিকভাবে সার্ফিং করতে পারে না। তাই তার বোন তাকে জিজ্ঞাসা করে, তুমি ফিউচারে কি করতে চাও? এখন সেই উত্তরে কানাই বলে সে জানে না সে ফিউচারে কি করবে, কিন্তু এখন তার মন যা চাইবে তার জন্য সে সেটাই করবে, যত পরিশ্রমই লাগুক না কেন। এই বলে সে সার্ফিং করতে চলে যায় এবং খুবই অসাধারণ একটা সার্ফিং করে সে চলে আসে। আর সে এতটাই মোটিভেটেড হয়ে গেছিল যে সোজা তনুর কাছে চলে যায়। তনুর ক্লাবের সামনে দাঁড়িয়ে সে অপেক্ষা করছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তনু তার প্র্যাকটিস শেষ করে ফিরে আসে। তারা দুজন যখন বাইকের দিকে যাচ্ছিল তখন পেছন থেকে তার শার্টটা টেনে ধরে। মেয়েটি যখন পেছন থেকে শার্টটা টেনে ধরে তখন তনু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে সেখানে কিছুই বলতে পারে না। বাইক নিয়ে রওনা দেওয়ার সময় তখন দেখা যায় যে মেয়েটির বাইকটি স্টার্ট হচ্ছিল না, তাই তারা ডিসাইড করে যে তারা হেঁটেই বাড়ি যাবে। রাস্তায় তাদের মধ্যে এক অদ্ভুত শূন্যতা দেখা দেয়। তনু তার ভাবনায় ডুবেছিল, আর এদিকে মেয়েটি ভাবছিল কিভাবে সে মনের কথাটা তনুকে বলবে। এইভাবে যেতে যেতে হঠাৎ করে মেয়েটি কান্না করে বসে। অনেক চেষ্টা করেও সে তার চোখের জল আটকাতে পারে না। কান্নার শব্দ পেয়ে তনু পেছন ফিরে দেখে এবং মেয়েটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? তখন সে কান্না করতে থাকে এবং মেয়েটি তখন তাকে কিছু বলতে পারে না, আর মনে মনে শুধু এটাই বলে, প্লিজ আমার সাথে এত ভালো বিহেভিয়ার করো না। আসলে সে নিজের কষ্টটা বলতেও পারছে না, এদিকে তাকে তার ফিলিংও শেয়ার করতে পারছে না। তারপর আমরা দেখি আকাশে হঠাৎ করে একটা কি হয় এবং তারা দুজনেই অবাক হয়ে সেটা দেখতে থাকে। এরপর বাড়ি ফেরার সময় মেয়েটির মনে মনে বলে, আমি আজ বুঝতে পেরেছি কেন সে সবার চেয়ে আলাদা, কেন তার মনে আমার কোনো জায়গা নেই, কেন সে আমার দিকে কখনোই তাকায়নি। কারণ তার দৃষ্টি ছিল আমার থেকে অনেক দূরে, দূর আকাশে। তার হৃদয়ে একটা শূন্যতা রয়েছে। আমি জানি আমি তা কখনোই পূরণ করতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও আমি আগামীকাল, তার পরের দিন, এমনকি বহুদিন, আজীবন কাল তাকে ভালোবেসে যাব। এরপর যখনই আমার তনুর কথা মনে পড়বে তখনই আমি কান্না করে নেব। আমি ঘুমানোর আগে পর্যন্ত কাঁদতাম, কারণ এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এরপর অনেকগুলো বছর কেটে যায়। এখন হচ্ছে 2008 সাল। তনু এখন একটা কোম্পানিতে প্রোগ্রামে জব করে, কিন্তু সে আজও আকারিকে মানে সেই মেয়েটিকে যাকে তার প্রথম ভালোবাসা বলা
বলা হয় তাকে ভুলতে পারেনি। সে এক প্রকার ডিপ্রেশনের মধ্যে দিয়েই যাচ্ছিল। মনে হচ্ছিল সে বেঁচে আছে ঠিকই, কিন্তু বেঁচে থাকার মানেটা সে বুঝতে পারছিল না। আর বর্তমানে তার একটি গার্লফ্রেন্ডও রয়েছে, কিন্তু মেয়েটি তাকে অনেক টেক্সট করে, তারপরেও সে কোনো রিপ্লাই করে না এবং তার সাথে ব্রেকআপ করে ফেলে। তনু বলে, বিগত কয়েক বছর ধরে কেবল চেয়েছি সামনের দিকে এগিয়ে যেতে, আমার লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু সেই লক্ষ্যটা আসলে কি ছিল তা আমি নিজেও জানতাম না। আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাইতাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমার অনুভূতিগুলো সব কেমন যেন হারিয়ে গিয়েছে আর কোথাও পাচ্ছি না। আমার হৃদয় শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমার সীমার শেষ প্রান্তে চলে এসেছি। তাই আমি আমার জবটাও ছেড়ে দিলাম। গতকাল আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমি আর আকারি আমরা সেই আগের মতন 13 বছর বয়সী ছিলাম। সেখানে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না, শুধু ছিল তুষারের ওপর আমাদের পায়ের ছাপ। ভেবেছিলাম আমরা দুজন আবারও হয়তো চেরি ব্লসম দেখতে পারবো। অপরদিকে আকারিকে দেখা যায় ট্রেনে করে সে টোকিও শহরের দিকে আসছিল। আকারি এখন বর্তমানে এঙ্গেজ অবস্থায় আছে। কিছুদিন পরেই তার বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সে শহরে যাচ্ছিল। আকারি বলে, আমি আবারও সেই স্বপ্নটা দেখেছিলাম যেখানে আমি আর তনু 13 বছরের বয়সী ছিলাম। আমরা তুষারের মাঠে হেঁটেছি, কারণ গতকালই আমি সেই চিঠিটা আবারও খুঁজে পেয়েছি যেটা আমি তনুকে দিতে পারিনি। আমরা আশা করেছিলাম দুজনে একসাথে চেরি ব্লসম দেখবো। এরপর ট্রেন থেকে নেমে আকারি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, যে রাস্তা দিয়ে তারা ছোটবেলায় স্কুলে যাতায়াত করত। আর যখন আকারি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তার অপর সাইড থেকেও তনু সেখান থেকে সেই রেল লাইনটা ক্রস করছিল। হঠাৎ করে তাদের হৃদয় স্পন্দন বেড়ে যায়। তারা একজন আরেকজনকে অনুভব করতে পারছিল। তারা একে অপরকে দেখার জন্য যখন পেছন ঘুরে তাকায়, ঠিক তখনই তাদের মাঝে একটা ট্রেন চলে আসে। তনু অধীর আগ্রহে ট্রেনটা যাওয়ার অপেক্ষা করছিল। ট্রেনটা যাওয়ার পর সে দেখে সেখানে কেউ নেই, আকারি চলে গিয়েছে। তখন তনু একটি স্মাইল দিয়ে নিজের গন্তব্যে যেতে লাগে, অর্থাৎ আকারি তার লাইফে মুভ অন করে গিয়েছে। তাই তনু সিদ্ধান্ত নেয় সবকিছু ভুলে সে আবারও নিজের লাইফে মুভ অন করবে, এবং এভাবেই এই অসম্পূর্ণ এন্ডিং এর সাথে এই সুন্দর মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি তোমরা অ্যানিমে লাভার হয়ে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই অসাধারণ মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো। মুভির শেষে এটা আমার এক্সট্রা কথা, এই এন্ডিংটা অনেকই দুঃখজনক। আমি জানি না কে কেঁদেছো কে না কেঁদেছো, তবে আমার অনেক কষ্ট লেগেছে এবং কান্নাও পেয়ে গেছিল দেখে। মুভিটা আমার ভীষণ ফেভারিট লেগেছে। এবার তোমাদের যদি অ্যানিমে মুভি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও। আর এন্ডিং দেখে বন্ধুরা এটাই আমরা বুঝতে পাই আলটিমেটলি যে লাইফে কারোর জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই। টাইম টু টাইম সবাই মুভ অন করে নেয়, তাই আমাদেরও মুভ অন করে নিতে হবে। দেখা করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো। এখনের জন্য টাটা, বাই বাই, দেখা করছি নেক্সট উইকে।